7 বছর পর ঝিরিঝিরি বাতাসে ঝরে পড়ছে কৃষ্ণচূড়ার পাপড়ি গুচ্ছ। পাপড়িতে রাঙা পথ যেন লাল গালিচা। হাওয়ায় এক অদ্ভুত সুবাস ছড়ায়। রাস্তার দুপাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া শুভেচ্ছা জানাতে ব্যস্ত পথচারীদের। প্রিয়া শপিং মল শেষে ঘামার্ত শরীরে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। শপিং মলের এসির হাওয়া ছেড়ে হঠাৎ বাইরে আসতেই শরীর ঘেমে গেছে। গাড়ি নিয়ে ড্রাইভার কোথায় চলে গেছে জানা নেই। ওর মেজাজ তুঙ্গে। কল করার পর বারবার একটি কথাই বলছে, এই তো ম্যাম এসে পড়েছি। আর আসার নাম নেই। প্রিয়ার মেজাজ বিগড়ে আছে। ও আবারও শপিং মলের ভেতর গেল। ব্যাগগুলো রেখে একটা বোকা কোলা কিনল। ছিপি খুলে মুখে দিতে গিয়ে থমকে গেল। টেবিলের উপরে বোতল রেখে কয়েক ধাপ সামনে এগিয়ে গেল। আপনি রুশন ভাইয়া না? বিল পে করারত এক ছেলে বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। চোখের সানগ্লাস খুলে হা করে ওকে দেখতে লাগলো। তারপর মৃদু হেসে বলল, তুমি প্রিয়া? প্রিয়া ওর প্রশ্নে কনফার্ম হলো। প্রিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, হ্যাঁ আমি প্রিয়া। কেমন আছেন? দিনকাল কেমন চলছে? রুশান ডেস্কের সাথে হেলান দিয়ে বলল, চলছে বিন্দাস। আপনি তো সবসময় বিন্দাসই ছিলেন। রুশান আলতো হাসলো। প্রিয়া বিল মিটিয়ে ওর সামনের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে প্রিয়া বলল, আজ মনে পড়ে সেই দিনগুলো। কত সুন্দর ছিল। আপনাদের গ্যাংটা পড়াশোনার পাশাপাশি হাসি আনন্দে মেতে থাকতো। কত মজা করতেন আপনারা। তারপর এক একজন এক এক দিকে। আর বাবুর সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। তাই? কেমন আছো? কি করে আজকাল? প্রিয়া ওনার প্রশ্নে বেশ অবাক হলো। রুশানের দিকে তাকালো। ওর মুখে আগের মতোই হাসি, তবে এই হাসির মধ্যে কিছু একটা আছে। প্রিয়া সামান্য থেমে বলল, আপনার সাথে যোগাযোগ নেই? রুশান আবারও হাসলো। দূরে তাকালো। দুহাত পকেটে গুজে স্বাভাবিক স্বরেই বলল, এইচএসসির পর সব বদলে গেছে। দর্শন, ইউএসএ, তামিম আর রাতুল বুয়েটে, আর আমি আমার স্বপ্নের ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি সাবজেক্ট। বাট অর্পা দুর্ভাগ্যবশত মেডিকেল পাবলিক ভার্সিটি কোথাও চান্স পেল না। অনেকভাবে চেষ্টা করেও লাভ হলো না। ভেঙে পড়েছিল মেয়েটা। বাবা মায়ের একমাত্র মেয়ে। তাদের স্বপ্ন ছিল তাদের মেয়ে ডাক্তারি পড়বে, কিন্তু ওর কোথাও চান্স হয়নি। প্রাইভেট ভার্সিটিতে পড়া ছাড়া উপায় নেই, অথবা 1 বছর গ্যাপ দিতে হবে। ও গ্যাপ দিতে রাজি হলো। আর এরই মধ্যে ওর বাবা ঠিক করে ফেললো মেয়েকে বিদেশে ডাক্তারি পড়াবে। চলে গেল সিঙ্গাপুর। 1 বছর ভালোই চলছিল, তারপর দুজনের মধ্যে বনাবনি হচ্ছিল না। এভাবে চলার চেয়ে ব্রেকআপ করাই বেটার। এতে দুজনেরই সম্মতি ছিল। প্রিয়া সব শুনে নীরব। অর্পার সাথে ওর কথা হয় প্রায় শেষ মাসখানিক আগে কথা হয়েছে, কিন্তু এত বছরেও জানতে পারেনি এই সত্যিটা। প্রিয়ার অনেক খারাপ লাগছে। মনে হচ্ছে ভালোবাসা জিনিসটাই স্থায়ী নয়। নয়তো অর্ষা ওর মতো মেয়ে যে কিনা দর্শনকে এত ভালোবাসতো, তাদের জুটিটা ভেঙে গেল। রুশান আর অর্পার জুটিটা সবার পছন্দের ছিল, সেটাও নাকি নেই। প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়লো। রুশান পরিস্থিতি পাল্টাতে বলল, তুমি কি করছো আজকাল? প্রিয়া মৃদু হেসে বলল, আমি প্রাইভেট ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। স্যালারি ভালোই কাটছে দিনকাল। তবে বিয়ে নিয়ে প্রচুর প্যারা খাচ্ছি। প্যারার কি আছে? বিয়ে করে নাও, বয়স তো কম হয়নি। মাত্র 24। যেভাবে বলছেন যেন 40। তুমি যেভাবে বলছো যেন নাবালিক। বাল্যবিবাহ দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। প্রিয়া হেসে দিল। রুশান সেই আগের মতোই আছে, হাস্যরসিক। মাত্র জব করছি, কিছুদিন যাক, লাইফটা এনজয় করি, তারপর বিয়ে করে নেব। করতে তো হবেই, তাই না? প্রিয়া এতক্ষণ ধরে এই প্রশ্নের অপেক্ষাই করছে। রুশান শেষ অবধি তাহলে জিজ্ঞেস করলো ওর কথা। জানি না, এইচএসসির শেষে একদিন একটা নাম্বার থেকে কল করেছিল। মাত্র 4 মিনিট 23 সেকেন্ড কথা হয়েছে ওর সাথে। এর মধ্যে একটা প্রশ্ন করতে পারিনি। ও সুযোগ দেয়নি আমাকে, শুধু নিজেই বলে গেছে। ওর কণ্ঠে হতাশা আর নিঃশ্বাসের দীর্ঘশ্বাস শুনেছিলাম সেদিন। বলেছিল জীবনটা শূন্য হয়ে গেছে, একদম শূন্য। পূর্ণতার খোঁজে দেশ ছাড়ছে। যদি কখনো পূর্ণ হতে পারে তবে ফিরবে। আমি যেন সবসময় ভালো থাকি, নিজের যত্ন নেই আর ঠিক মতো পড়াশোনা করি, বাবা মায়ের সাথে বেয়াদবি না করি। একদিন এসে চমকে দেবে, এইটুকু বলেই কল কেটে দেয়।
আমি ওই নাম্বারে অনেকবার ট্রাই করি, কিন্তু আর ওপেন পাইনি। এত বছর কেটে গেল, চমকে আর দিল না। হয়তো পূর্ণতা পায়নি, শূন্যতা ওকে গ্রাস করে ফেলেছে, কিন্তু কিসের শূন্যতা জানা নেই। রুশান সব শুনে বলল, জানো তো একটা ব্যাপার ভাবি, অর্ষা চলে গিয়ে ভালোই করেছে। বিচ্ছেদ সবসময় যন্ত্রণাদায়ক হয়ে ওঠে না। মাঝে মধ্যে বিচ্ছেদ আমাদেরকে আমাদের জীবনের মানে বুঝিয়ে দেয়, এনে দেয় চূড়ান্ত সফলতা। অর্ষা যখন দর্শনের জীবনে ছিল, দর্শন তখন ওর জীবন থেকে, লক্ষ্য থেকে ছুটে গিয়েছিল। অর্ষা যখন চলে গেল, ওর জীবনে ছন্দ ফিরে এলো। এখনো ইউএসএ থাকে, ভালো মার্ক নিয়ে ডাক্তারি পাশ করেছে, স্বপ্ন ছুঁয়েছে, সফলতা অর্জন করেছে। কিছুদিন পরেই দেশে ফিরবে, ডাক্তারি করবে, ভালো নাম করবে। নিজের বান্ধবী সম্পর্কে কত কথা শুনে ভালো না লাগলেও কিছুই করার নেই। অর্ষা সবাইকে ধোঁকা দিয়েছে, সবাইকে হার্ট করেছে। দর্শন দেশে ফিরবে কিছুদিন পরে, অর্পাও ফিরবে। হয়তো তখন আবারও অর্পা আর রুশান এক হবে। হয়তো সৃষ্টিকর্তা ওদের আরেকটা সুযোগ দিবে। কিন্তু দর্শন আর অর্ষা, ভাবতেই প্রিয়ার বুক চিরে দীর্ঘশ্বাস ছাড়ল। কুমিল্লা শহর থেকে গ্রামের দিকে একটা কালো গাড়ি এগিয়ে যাচ্ছে। কৃষ্ণচূড়ার পুরো শহর ঢাকা। কৃষ্ণচূড়ায় ছড়িয়ে আছে বলেই পৃথিবী এত সুন্দর। গ্রামের পথে সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ রাজত্ব করছে। গাড়ির কাজ খুলে হাত বের করে দিল একটা মেয়ে। উন্মাদ হাওয়া ছুঁয়ে ছুঁয়ে দেখছে। বাতাসের তীব্রতায় তার চুলগুলো উঠছে, তার ঠোঁট নড়ছে। কৃষ্ণচূড়া আমার ভীষণ প্রিয়, কারণ এই রঙে আমি তোমাকে খুঁজে পাই। এক গুচ্ছ কৃষ্ণচূড়ায় রাঙিয়ে দিও আমার মন, কথা দিচ্ছি ফিরিয়ে দিব না তোমায়। গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে, কিন্তু নামার উপায় নেই। ধান ক্ষেতের সামনে গিয়ে গাড়িটা থামলো। কালো রঙের জামা পরে একটা মেয়ে গাড়ি থেকে নামলো। সামনে বিস্তৃত ধান ক্ষেত, ডান পাশে একটা পুকুর, পেছন দিকে অনেকগুলো কাঁচা পাকা বাড়ি। বর্ষা ধান ক্ষেতের হাল ধরে হাঁটছে, শুয়ে দেখছে শীষগুলো। এখানেই হাওয়ার উন্মাদনা চলছে, এলোমেলো করে দিচ্ছে চুলগুলো। বর্ষা ওড়না উড়িয়ে হাঁটছে, ও ঠোঁটের কোণে তৃপ্তি। 6 বছর পর আজ দেশে ফিরেছে। দেশে ফিরে প্রথমেই নিজের গ্রাম দেখতে এসেছে। দাদা বাড়িতে যাবে, সেখানে এক পরিবার বসবাস করে। বাড়ি ফাঁকা না দেখিয়ে দেখভালের জন্য একটা পরিবারকে থাকতে দিয়েছে। দাদা বাড়ির সামনে বড় পুকুর, পুকুর ঘেঁষে সরু রাস্তার সুপারি গাছ। দেখার জন্য দু চোখ অগ্রীব হয়ে আছে। দাদা বাড়ি থেকে আজই ঢাকায় ফিরবে। বর্ষা কুমিল্লা থেকে ঢাকা ফিরছে। ওর গাড়ি এখন ওর পুরনো কলেজের সামনে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কত স্মৃতি এই কলেজ আর বৃষ্টিকে ঘিরে। কলেজ বলতে প্রাণ ছিল। সাদা ড্রেস পরে কতগুলো ছেলে দল বেঁধে বৃষ্টিতে হই হই করছে। কতগুলো মেয়ে ছাতা নিয়েই বৃষ্টিতে ভিজছে। বর্ষার মনে পড়লো সেই সব দিনের কথা, দর্শনের সাথে বৃষ্টিতে ভেজা সেই দিন। বর্ষার চোখ বন্ধ করলো, জানলার কাজ খুলে বাইরে হাত রাখলো। বৃষ্টির ছোঁয়ায় চমকে ওঠে, শরীরে কেমন একটা শিহরণ বয়ে যায়। বর্ষা হাত ভেতরে ঢুকিয়ে জানালা বন্ধ করে দিয়ে চুপ করে বসে রইল। প্রিয়া কলিং বেলের শব্দে বিরক্তি নিয়ে দরজা খুলে শকড। বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভরাট মুখমণ্ডল, লম্বা পাতলা ফর্সা শরীর। খুব পরিচিত সে মুখখানা। প্রিয়া নিজেকে সামলাতে পারছে না, দরজা শক্ত করে ধরল। চোখ বেয়ে পানি পড়ছে, মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হয়ে এলো, অর্ষা। অর্ষা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে সোফায় বসে রইল। প্রিয়া অবাক হয়ে ওকে দেখতে লাগলো। কত স্ট্রং এটা। ওর জীবনে এত কিছু হয়ে গেছে, অথচ কেউ জানে না, কাউকে জানায়নি। এতক্ষণ ধরে অর্ষা নিজের জীবনের ঘটনা বলছিল প্রিয়াকে। অ্যাক্সিডেন্টের পর ওর জীবনটা কিভাবে পাল্টে যায় তার নিখুঁত বর্ণনা দিচ্ছিল। সব শুনে প্রিয়া বাকরুদ্ধ, কি বলবে বুঝতে পারছে না। বর্ষা স্বাভাবিকভাবেই বসে আছে। প্রিয়া ওর চোখের দিকে তাকালো। যখন মুখ দিকে কারোর ভেতরে কি চলছে বোঝা না যায়, তখন তার চোখের দিকে তাকাতে হয়। চোখ সবকিছু বলে দেয়, যদি তা বোঝার ক্ষমতা থাকে। বর্ষা ব্যথিত চোখ ভেতরের ব্যথা জানান দিচ্ছে।
প্রিয়া ভালো করে ওরসাকে দেখলো। সেই লম্বা পাতলা শরীর, মেয়েটা মনে হচ্ছে আগের মতোই আছে। মুখশ্রী হালকা বদলেছে, ম্যাচুরিটি এসেছে মুখে, ছোট চুলগুলো বড় হয়েছে, তবে কালো বেশি কন্যা নয়, লালচে চুল। মেকআপ আর ড্রেস আপ সেন্স চেঞ্জ হয়েছে। পায়ে হাই হিল, পায়ের উপর পা তুলে বসে আছে। কিন্তু তোকে তো সবাই ভুল বুঝেছিল, এখনো হয়তো ভেবে বসে আছে। অর্ষা প্রিয়ার দিকে চেয়ে মৃদু হাসলো। তাতে আমার কিছু আসে যায় না, কারোর ভাবনা আমাকে খুশি দেবে না। যদি দিত তবে কি আর করতাম। আমাকে ভালো রাখবে আমার চিন্তা ভাবনা, আমার কাজ, আর আমি ভালো থাকতে চাই। ওর বাবুর সাথে মাঝে মধ্যে কথা হয়। কিছুদিন আগে স্বপ্নে রুশান ভাইয়ের সাথে দেখা হয়। জানিস, উনি আগের মতোই আছে, হাস্যোজ্জ্বল সেই মুখ, সেই কথা বলার ভঙ্গি। তবে শুনে খারাপ লাগলো যে ওর বাবু আর রুশান ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে। কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। তোর একা লাগে না? অর্ষা প্রিয়ার আগ্রহ বুঝতে পারলো, মৃদু এসে উত্তর দিল, যখন তুই একাকিত্বকে উপভোগ্য করে তুলতে পারবি, নিজের আয়ত্তে আনতে পারবি, তখন তোর কাছে একাকিত্বের চেয়ে মধুর আর কিছুই লাগবে না। প্রিয়া অবাক হয়ে ওকে দেখছে। সেই মেয়েটা ছোটখাটো ব্যাপারে কেটে কেটে ভাসাতো, সে এখন কত শক্তপোক্ত কথা বলে, কতটা বদলে গেছে। ওর সাথে প্রাণ খুলে কথা বলতে পারছে না প্রিয়া। কেমন সংকোচ লাগছে, মনে হচ্ছে এই যেন অন্য কেউ। দর্শন ভাইয়াকে মনে পড়ে না? অর্ষা একটু থমকে গেল, প্রিয়ার চোখের দিকে তাকালো, তারপর বলল, এই 7 বছরে কত কিছু হয়েছে, সব কি মনে রেখেছি? কতজন লাইফে এসছে, কতজন গিয়েছে, কজনকে মনে পড়বে? এর উত্তরে কি বলা উচিত জানা নেই প্রিয়া, তাই অর্ষাকে আর কোনো প্রশ্ন করলো না। অর্ষার কাছে সব প্রশ্নের উত্তর আছে, তবে সেগুলো প্রিয়ার কাছে স্বাভাবিক না। কেন জানি মনে হচ্ছে অর্ষা প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। অর্ষা প্রসঙ্গ পাল্টে বলল, তো কি করছিস আজকাল? একটা প্রাইভেট ফার্মে জব করছি, 3-4 মাস। অর্ষা বসা থেকে উঠতে উঠতে বলল, ও ভালো, মন দিয়ে কাজ করিস। আজ আমি আসি। প্রিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। কোথায় যাবি এখন? খালামুড়ির বাসায়। সে তো সিলেটে থাকে। কিন্তু তার বাসা তো ঢাকাতেই ছিল। খালুর চাকরি সূত্রে সিলেট থাকতো। খালু এখন অবসরপ্রাপ্ত। খালাতো ভাই বোনেরা বড় হয়েছে, তারা জব করছে, এখন তারা ঢাকায় থাকে। এখন তাদের বাসায় উঠবো। একা কোথাও থাকতে ইচ্ছে করে না। কানাডাতেও চাচা চাচির সাথে থেকেছি। কানাডা যাওয়ার আগে তাদের কাছে ছিলি নিশ্চয়, ভালো বোঝাপড়া আছে। আগে তো নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকতে পারতি না। এখন পারি, বড় হয়েছি না? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস। এতটা বড় হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, এখন কি করার প্ল্যান? পরিচিত কয়েকটা কোম্পানি আছে, সেখানে কথা বলে দেখবো। অলরেডি কয়েক জায়গা থেকে অফার পেয়েছি, আগে দেখি কোনটা পছন্দ হয়। কাজের সাথে আপোষ করব না, পছন্দসই জায়গায় পছন্দ মতো কাজ করব। প্রিয়ার মনে পড়লো অর্ষা কোন সাবজেক্টে পড়ছে সেটাই জানে না, জানলে হেল্প করতে পারতো। কোন সাবজেক্ট নিয়ে পড়েছিস অর্ষা? আমি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। প্রিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। ইঞ্জিনিয়ারিং পড়েছিস তুই? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয়া উৎফুল্ল হয়ে বলল, আজ তাহলে যাই, আবার দেখা হবে। কল করবো তোকে। নাম্বার পাবি কই? আছে তোর নাম্বার, সমস্যা নেই। অর্ষা ওর খালার বাসায় যেতেই সবাই ওর উপর ঝাঁপিয়ে পড়লো। এত দেরি কেন হলো? ও ল্যান্ড করেছে সকালে আর এসেছে এই ভোর সন্ধ্যায়। এতক্ষণ কই ছিল এসব প্রশ্নের উত্তর দিতে দিতে অর্ষা ক্লান্ত। বড় কালার এক ছেলে এক মেয়ে, দুজনেই ওর বড়। খালাতো বোন বিবাহিত আর খালাতো ভাই জব করে। আজ ওর আসার খবর শুনে খালাতো বোন আয়েশা ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। বাচ্চা দুটো অর্ষাকে পাগল করে ফেলছে। অর্ষা হাঁপিয়ে গিয়ে বলল, আপু, এই ক্যাসেট দুটো কি করে সামলাও? সেটা বুঝতে হলে তোকে বিয়ে করতে হবে। শুধু বিয়ে করলেই হবে না, দুটো বাচ্চা পয়দা করতে হবে, তাহলেই বুঝতে পারবি কি করে সামলাই। ও নো, আমার বোঝার দরকার নেই।
তখনই আয়াস অফিস থেকে ফিরেছে। সোফায় বসে ওর সাথে গল্প করতে দেখে অপলোক চেয়ে আছে। হেই অর্ষা, কেমন আছো? অর্ষা আয়েশকে দেখে মৃদু হেসে উত্তর দিল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আহারে, অফিস করে কি হাল, ঘেমে নিয়ে একাকার। আয়াস অর্ষার উড়না দিয়ে ঘাম মুছে বলল, ঘাম মোছার জন্য তুমি তো আছো না, চলে এসো, আর কিসের টেনশন? ওর খালামণি তেড়ে এলো ছেলের দিকে। তুই সবসময় এমন করিস মেয়েটার সাথে? আসতে না আসতে জ্বালাতে শুরু করেছিস? মাত্র তো শুরু হয়েছে আম্মু, আগে আগে দেখো হতা হে কেয়া। আয়াস দৌড়ে উপরে চলে গেল। আয়েশা হাসছে ওদের কাহিনী দেখে। অর্ষাও গাল ফুলিয়ে ফ্রেশ হতে চলে গেল। আয়েশা পাক পেয়ে মাকে বলল, দুটোকে একেবারেই এক করে দাও, হলো তো অনেক অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষার অবসান হয়েছে। আমার বোনের মেয়ের দায়িত্ব আমি নেব। খালামণির মুখে বিয়ের কথা শুনতেই খেপে গেল অর্ষা। ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে ওর পছন্দ করা কোম্পানিগুলোর কার্যকলাপ, বার্ষিক আয়, বার্ষিক অবস্থান, কাজের পরিবেশ, তৃতীয় পক্ষের মতামত দেখছিল। এরই মধ্যে খালামণি কফি নিয়ে ওর পাশে বসে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলল। পড়াশোনা শেষ, এখন বিয়ে করা উচিত, ব্লা ব্লা। এখনো নিজের ছেলের বউ করার প্রসঙ্গ তুলেনি। খালামণির কথা শুনে ল্যাপটপ বন্ধ করে বলল, আমি কি এত কষ্ট করে পড়াশোনা করেছি বিয়ে করে বসে থাকার জন্য? না খালামণি, আমি পড়াশোনা করেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। জীবনে কিছু করতে চাই, যতদিন পর্যন্ত না জীবন নিয়ে স্যাটিসফাই হচ্ছে ততদিন বিয়েকে নিয়ে ভাবার সময় নেই। আমাকে আর কখনো বিয়ের কথা বলিও না। কিন্তু মা, বিয়ে তো করতে হবে। আমি ছাড়া তোর আর কে আছে? আমি বেঁচে থাকতে থাকতে তোর একটা গতি করে যেতে চাই। গতি? হোয়াট ডু ইউ মিন বাই গতি? বিয়ে ছাড়া আমার গতি হচ্ছে না। তুমি সেকেলে কথাবার্তা কোথায় শিখলে? তোমার মাইন্ড তো এমন ছিল না। বিয়ে ছাড়াও আমার গতি হবে। প্লিজ এসব ইমোশনাল কথাবার্তা বলো না। বেশি বিয়ে করলে আমার বাসায় শিফট হয়ে যাবে। অর্ষা ল্যাপটপ খুলে বিরক্ত মুখে রুমে চলে গেল। বিয়ে ছাড়া জীবনে কিচ্ছু নেই নাকি? বিয়ে শব্দটা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। কি করবে বিয়ে করে? যাকে বিয়ে করবে তাকে ভালোবাসতে পারবে? আর সেই কি ভালোবাসবে? ভালোবাসা বলে কিছু আছে? যা আছে তা হলো ভালো থাকা। সবাই নিজের মতো ভালো থাকতে চায়। অর্ষা সকাল সকাল রেডি হয়ে গেছে, একদম ফর্মাল লুক। কালো জিন্স, সাদা শর্ট টপ, মুখে হালকা মেকআপ, হাই হিল আর সিল্কি চুলগুলো উঁচু করে ছুটি করা। হাতে প্রয়োজনীয় ফাইলপত্র, ডান হাতের কবজির কিছুটা উপরে পার্স। অর্ষা শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নিল, আর কমতি আছে কিনা। কোনো কমতি চোখে পড়ল না। কাউকে কল করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ডাইনিং টেবিলে খালামণি, খালু, খালাতো ভাই, খালাতো বোন নাস্তা করছিল। বর্ষাকে একে আয়েশ জিজ্ঞেস করলো, কই যাস? ইন্টারভিউ আছে। ঠিক আছে, নাস্তা করে নে, আমি অফিসে যাওয়ার সময় তোকে ড্রপ করে যাব। আয়েশের কথা শুনে খালামণি খুশি হলো। আয়েশার দিকে কিছু একটা ইঙ্গিত করলো। দরকার নেই, আমার সাথে আমার এক ফ্রেন্ড যাবে, ওকে কল করেছি। আচ্ছা, তাহলে ভালো হলো, বেস্ট অফ লাক। ওদের কথা শুনে চুপসে গেল দুজন। অর্ষা নাস্তা না করেই চলে যাচ্ছে, তাই খালা বলল, কি রে, নাস্তা না করে কই যাস? অর্ষা ভার মুখে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। খালামণি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার উপর রাগ করেছিস? ঠিক আছে, তোকে আর কখনো বিয়ের কথা বলবো না। তোর যখন ইচ্ছে হবে তখন করিস। আয়েশ সেটা শুনে বলল, বিয়ে? ওর বিয়ের বয়স হয়েছে? আমি এত বড় একটা ছেলের চোখের সামনে বউ ছাড়া ঘুরছি, সেটা চোখে পড়ে না? আর ওর বিয়ে দিয়ে পাগল হয়েছ? একটু তো আমার জন্য পাগল হও। আয়েশের খেয়াল হলো বাবা ওদের সাথে বসে খাচ্ছেন। তখনই হঠাৎ দিলে চমকে উঠে বাবার দিকে আর চোখে চেয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি মজা করছিলাম। দাঁত কেলিয়ে বলল। অর্ষা সবার কথা শুনে স্থির হলো, তারপর বলল, আমি রাগ করিনি খালামণি, তুমি আমার জন্য ভাববে স্বাভাবিক, কিন্তু আগে আমি কিছু করি। তুমি না বলো প্রতিটি মেয়ের পায়ের নিচ শক্ত করা উচিত?
আমি তাই করছি। অর্ষার খালু বলল, একদম ঠিক কাজ করছো অর্ষা। আয়েশাকে দেখো, লাইফে কিছু করার আগেই বিয়ে হয়ে গেল। এখন স্বামী, সংসার আর বাচ্চাদেরকে সামলাচ্ছে, কিছু করার আর সময় পায়নি। তোমার যা ইচ্ছে হয় তাই করো, অন্যকে খুশি করার জন্য মনের বিরুদ্ধে একদম যাবে না, তাহলে আজীবন আফসোস করতে হবে। জি ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, বেস্ট অফ লাক। অর্ষা আর প্রিয়া অফিসের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়ার অফিস থেকে বলল, অফিসটা তো সেই সুন্দর রে অর্ষা, দেখিস এখানেই তোর জব হয়ে যাবে। অর্ষা মৃদু হেসে বলল, তোর কথাই যেন সত্যি হয়। অবশ্যই হবে, তুই সিভি জমা দিলে তোর জব হয়ে যাবে, কোনো কোয়েশ্চেন করবে না, দেখিস। অর্ষা ভ্রু কুচকে ওর দিকে তাকালো, তারপর বলল, অমন জব আমার চাই না। আমি নিজেকে দেখিয়ে কিংবা সিভি দেখিয়ে আকর্ষিত হয়ে জব চাই না। আমি যোগ্যতার ভিত্তিতে জব চাই। সারা রাত পড়াশুনো কেন করলাম যদি কোনো কোয়েশ্চেন না করে? ওকে ওকে, এখন ভেতরে যাওয়া যাক। ওরা দুজন ভেতরে গেল, কিন্তু কোথায় ইন্টারভিউ নিচ্ছে সেটা জানা নেই। এত বড় অফিসে অর্ষা জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছে না। প্রিয়া একটা ছেলেকে দেখে অর্ষা কেফি করে বলল, ওকে, জিজ্ঞেস কর। অর্ষা প্রিয়াকে বলল, তুই একটু জিজ্ঞেস কর না। প্রিয়া ছেলেটার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। ছেলেটা ওদের দিকে ভাব নিয়ে মোবাইলে মনোযোগ দিল। প্রিয়া ইতস্তত করছে জিজ্ঞেস করতে, ছেলেটা আর চোখে ওদের দেখছে। মনে মনে ভাবছে হয়তো ওর সাথে লাইন মারতে আসবে, মনে মনেই হাসছে। প্রিয়া ওর সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি। ছেলেটা ব্যস্ততা দেখিয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে ভাব নিয়ে বলল, জি। প্রিয়া অর্ষার দিকে একবার চেয়ে ছেলেটার দিকে চেয়ে বলল, কিছু মনে না করলে আপনার পরিচয়টা পেতে পারি? আসলে আপনার। প্রিয়ার কথা শেষ হতে না হতেই ছেলেটা বলল, এখনকার মেয়েরা ছেলে দেখলেই হলো উফ। অর্ষা ওর কথা শুনে ভীষণ খেপে গেল। পায়ের জুতা খুলে ছেলেটার মুখের সামনে নিয়ে বলল, এখানকার মেয়েরা কি কি এখানকার মেয়েরা? ছেলেটা ভরকে গেল। ভরকে গিয়ে অর্ষার দিকে বড় বড় চোখ করে চেয়ে রইল। অর্ষা রেগে গিয়ে ওর কলার ধরে বলল, কথা বলছিস না কেন? নিজের চেহারা দেখেছিস? জোকার একটা, যেই ভাব নিয়ে দাঁড়িয়ে আছিস যেন কোম্পানির সিএ। মেয়েদের সস্তা মনে করিস? জুতা পেটা করে তোর ভাব ছুটিয়ে দিব, অশিক্ষিত বেয়াদব। ছেলেটা কথা বলতেই ভুলে গেল। অর্ষা ওর কলার ছেড়ে দিল, তারপর হনহন করে বের হয়ে গেল। প্রিয়া ওর পেছন পেছন দৌড়ে গেল। এই অর্ষা, চলে এলি কেন? ইন্টারভিউ অ্যাটেন্ড করবি না? অর্ষার স্পষ্ট উত্তর, না। না মানে এত বড় একটা কোম্পানিতে জব করার সুযোগ ছেড়ে দেবে? হ্যাঁ দিলাম, এখানে আমার জবের প্রয়োজন নেই, করবো না আমি জব এখানে। প্রিয়া প্রত্যুত্তরে কিছু বলল না। অর্ষাকে দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অর্ষা উপরে উপরে যত মেচিওর ভাব নিয়েই থাকুক না কেন, ও সেই আগের মতোই রয়ে গেছে। ও ম্যাচিওর হলে এমন একটা কাজ করতো না। ছোট একটা কারণে রাগ করে ইন্টারভিউ না দিয়ে চলে আসতো না। অর্ষা বাড়িতে ফিরে ইন্টারভিউ না দেওয়ার কথা কিছুই জানায়নি। বিকেলবেলা গেল নিজেদের ফ্ল্যাটে। অনেকদিন ধরে ফ্ল্যাটটা বন্ধ পড়ে আছে। চাবি দিয়ে দরজা খুলে পেছনে পা রাখতেই শরীর ছমছম করে উঠল। বাড়িটা অনেকদিন কেউ না থাকার পয়েন্ট মনে হচ্ছে। চারিদিকে ধুলাবালি, মাকড়সার জাল দিয়ে বোনা। জিনিসপত্রের উপর ধুলোর স্তূপ জমে আছে। অর্ষার ভেতরে যেতে ভয় লাগছে, এক পাও আগাতে পারছে না। এমন মুহূর্তে মনে হচ্ছে কাউকে না এনে চরম ভুল করেছে। নিজের প্রতি রাগ হচ্ছে। সাহস করে পা বাড়ালো সামনের দিকে। চোখের সামনে বেশি উঠলো কত স্মৃতি। ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতে, বাবার একমাত্র সঙ্গী ছিল। চোখ ঝাপসা হয়ে এলো পুরো স্মৃতি দৃষ্টিগোচর হতে। বর্ষা চোখের পানি মুছে নিজের ঘরে গেল। দরজা খুলে ভেতরে গেল। এত যত্নের বিছানায় ধুলো জমেছে কয়েক স্তূপ। পড়ার টেবিল, বইয়ের র্যাক, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু চোখ বুলিয়ে নিল। বইয়ের রেক থেকে ডায়েরিটা বের করল।
ডায়েরিটি হাতে নিতেই বুক ভারী হয়ে গেল। শ্বাস রুদ্ধ কর অবস্থা। অর্ষার চোখের পানি ধুলোমালাযুক্ত ডায়েরির উপর পড়ে এক বিন্দু কাদার সৃষ্টি হলো। অর্ষার হাত কাঁপছে, হাতে রাখতে পারছে না ডায়েরিটা, রেখে আবারও রেখে দিল। দুর্বল হতে চায় না। ডায়েরি রেখে ঘর থেকে বের হয়ে গেল। ফ্ল্যাটে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, এক্ষুনি চলে যাবে। ফ্ল্যাটের দরজা লক করে বের হয়ে গেল চুপি সাথে। ফ্ল্যাটটা পরিষ্কার করা দরকার। 6 মাস পর দর্শন দেশে ফিরেছে। ওর পরিবার আর বন্ধুরা ওকে এয়ারপোর্ট থেকে পিক করতে গিয়েছিল। দর্শন আর ওর বন্ধুরা এক গাড়িতে। দর্শন কেমন গম্ভীর আর চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছে না। চোখে ওই কালো সানগ্লাসটা ওকে আড়াল করে রেখেছে। দর্শন যখন দেশ ছাড়ে তখন ওকে তিক্ত অভিজ্ঞতার শিকার আর ভাঙা হৃদয় নিয়ে যেতে হয়েছিল। আজ এত বছর পর দেশে ফিরে ঠিক সেই জায়গায় ফিরে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে সবকিছু। কেমন দম বন্ধ লাগছে, ভালো লাগছে না কিছু। রুশান ওকে চুপচাপ দেখে বলল, কিরে তুই এত চুপচাপ কেন? এতদিন পরে দেখা হলো। দর্শন গম্ভীর মুখে উত্তর দিল, ভালো লাগছে না কিছু, কেমন অস্থির লাগছে। যে ক্ষত নিয়ে দেশ ছেড়েছিলাম সেটা একটুও শুকায়নি, এখনো দগদগে, কেমন বিশ্রী যন্ত্রণা করছে। রুশান আর কথা বাড়াল না। একটা মিউজিক অন করতে বলল ড্রাইভারকে। আমার কল্পনা জুড়ে যে গল্পটা ছিল আড়ালে সব লুকানো, সেই গল্পটা সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী? দর্শনের গাড়ি চলছে কলেজের রাস্তা ধরে। এয়ারপোর্ট থেকে বাড়িতে যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। দর্শন অপলক সেই রাস্তা দেখছে। যত এগোচ্ছে বুক ভারী হয়ে আসছে। সব থেকে কি যেন নেই, তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে। দর্শন বিভোর হয়ে গেছে রাস্তার ধারে। হঠাৎ হুঁশ তুলল এই লাইনে, যে থাকা দূর বহুদূর, যে পথে আজ রয়ে গেছো স্মৃতির পাতায়। এসো না একটি বার, স্বপ্ন যত সাজাতে আবার চলছো কি আমায়। দর্শনের মনে হচ্ছে এই গানটা ওর জন্য, ওর প্রতি উপহাস করছে গানের প্রতিটি লাইন। এমন দম বন্ধ করা পরিস্থিতিতে এত বছরে কখনো পড়েনি। একটা মেয়েকে ভালোবেসেছিল, সেই মেয়ে ওকে ছেড়ে চলে গেছে। এই 7.5 বছরে এর কিছুই ভোলেনি, তবে কাউকে বুঝতে দেয়নি, কারোর সাথে নিয়ে এক লাইন আলোচনা পর্যন্ত করেনি। দর্শন চেঁচিয়ে বলল, স্টপ দ্য সং। সবাই ওর চিৎকারে হক চকিয়ে গেল। দর্শনের নিজের ঘরটা কেমন অস্বস্তিকর লাগছে, মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে না। অপরিচিত কারো ঘরে এসে পড়েছে, চারিদিকে দামি আসবাবপত্র দিয়ে সাজানো, তবুও ভালো লাগছে না। দর্শন দরজা জানলা সব খুলে দিল। ছোট থেকেই নতুন জায়গায় মানিয়ে নিতে বেশ সময় লাগে দর্শনের। গতকাল অবধি বেডরুম অন্যরকম ছিল, আজ সম্পূর্ণই আলাদা। নতুন ঘর, নতুন আসবাবপত্র, নতুন ডেকোরেশন, সব মিলিয়ে বেশ অস্বস্তি লাগছে। দর্শনরা যে ফ্ল্যাটে থাকতো সেটা দর্শন ইউএসএ যাওয়ার পর চেঞ্জ করে ফেলেছে। বাবা মায়ের জমানো টাকা জমি কিনে নিজেদের দোতলা বাড়ি বানিয়েছে। তাই এই বাড়ির সাথে দর্শনের কোশমিন কালেও সম্পর্ক ছিল না। উপরন্তু একটু খুঁতখুঁতে স্বভাবের। ঘরের ডেকোরেশনের কিছু চেঞ্জ দরকার, কিন্তু এখন এনার্জি নেই। তাই ফ্রেশ হওয়ার চিন্তা করলো। বাথরুমে গিয়ে নিজের প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক জায়গায় পেল। এগুলো ওর বোন দিশার কাজ। দর্শন মুচকি হেসে শাওয়ার নিতে ব্যস্ত হয়ে গেল। শাওয়ার নিয়ে পাতলায় একটা টি শার্ট পরে বাগানে গেল। ছোট্ট একটা বাগান, সেখানে ফুটে আছে হরেক রকম ফুল। বাগান থেকে দোতলা বাড়ির দিকে তাকালো। ভিডিও কল ও পিকে অনেকবার দেখেছে, কিন্তু সামনাসামনি প্রথমবার। বাড়িটা বেশ সুন্দর, বাবা মায়ের পছন্দ আছে। বেশ খরচা করেছেন এই বাড়িটি দাঁড় করাতে। দর্শনের সবসময় স্বপ্ন ছিল নিরিবিলিতে ওর নিজের ছোট্ট একটা বাড়ি হবে।
সামনে ছোট্ট একটা বাগান থাকবে, বাগানে ফুলের রাজ্যের পাশাপাশি ফলের গাছও থাকবে, পাখির কিচিরমিচির শব্দে সব সময় মুখরিত থাকবে। সেখানে ছুটির দিন বিকেলে বসে কফি খেতে খেতে গিটার বাজাবে। সেই স্বপ্নটা ঠিক পূরণ হলো, কিন্তু এখন আর গিটার বাজাতে ইচ্ছে করে না। গিটার রেখেই ইউএসএ গিয়েছিল, সেখানে গিয়ে গিটার আর কিনেনি। একসময় কত গিটার বাজাতো, মুগ্ধ হয়ে অর্ষা গান শুনত। না, আবারও অতীত নাড়া দিয়ে ওঠে। দর্শনের অস্থির লাগতে শুরু করলো। দর্শন গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। গাড়ি চালাচ্ছে আনমনে। ওর চোখ দুটো পথে প্রান্তরে কাকে যেন খুঁজে ফেরে। মনে হয় এই বুঝে দেখবে। দর্শন বারবার রাস্তার এপাশ ওপাশ দেখছে। এভাবে কাউকে পাওয়া যায় না, তবুও ওর মন মানে না যদি পেয়ে যায়। ওষা কোথায় আছে সেটাই জানে না, কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না, তবুও খুঁজছে। ওষা 6 মাস ধরে জব করছে। মোটা অঙ্কের স্যালারির সাথে ঝুড়িতে বেশ প্রশংসাও কুড়িয়েছে। ওর মেধা, সততা, দায়িত্বশীলতা, পরিশ্রম, একাগ্রতা দেখে কোম্পানির ডিরেক্টর ওকে আরো উচ্চ পর্যায়ের সম্মান দিতে চায়, কিন্তু এসবের জন্য ওর সময় প্রয়োজন, তাই আগ্রহ নেই। অফিসার বাড়িতে বসে সারা দিন কাজ এই করে কেটে যায় সময়। আর কোনো দিকে মন নেই ওর। অফিসের সময়গুলো ভালো যাচ্ছে, অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারছে। এত চাপের শপিং, পার্লার কিছুই হচ্ছে না। ছুটির দিন কাজ শেষ করে হাই তুলতে তুলতে দিন চলে যায়, কিন্তু নিজের জন্য সময় বের করা জরুরি মনে করছে। তাই প্রথমে শপিংয়ে যাবে, শপিং শেষ করে পার্লারে যাবে। নিজের যত্ন নেওয়া উচিত। দর্শন হোসেনকে নিয়ে শপিং করতে গিয়েছে। ইউএসএ থেকে এসেছে, 10-12 দিন হয়ে গেছে, কিন্তু কেনাকাটা করা প্রয়োজন। একা যেতে ভালো লাগে না, তাই সময় বের করে রুশানকে নিয়ে গেল। অর্ষা শপিং শেষ করে কতগুলো ব্যাগ নিয়ে বের হচ্ছে। দর্শন নিজের জন্য টি শার্ট দেখছিল, হ্যাঙ্গার থেকে নেড়েছিল। হঠাৎ সামনের আয়নায় পরিচিত একটা মুখ দেখে চমকে ওঠে, সাথে সাথে ঘুরে যায়। সেখানে কেউ নেই। দর্শন টি শার্টটা দেখা রেখে সব থেকে বের হলো। ডান পাশে কয়েকজন মহিলা, 2 ছেলে, কিশোরী 3টা মেয়ে আর যুবতী একটা মেয়ে যেতে দেখলো। সম্ভবত ওই মেয়েটা গিয়ে দেখেছে। রুশান ওকে এভাবে আসতে দেখে ও নিজেও বের হয়ে গেল। দর্শনের কাঁধে হাত রেখে বলল। দর্শন ওর কাঁধ থেকে হাত সরিয়ে বলল, তুই একটু ভেতরে অপেক্ষা কর, আমি আসছি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।